বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যায়নি এমন বাঙালি খুব কমই আছে। তবে অনেকেই আমরা শান্তিনিকেতনের পাশেই যে অজানা অনেক জায়গা আছে যা অনেকের কাছেই হয়তো অজানা। আজকে আমার পর্ব শান্তিনিকেতনের অজানা জায়গার অজানা রহস্য নিয়ে। থাকছে রায়পুরের রাজবাড়ির তেনাদের ইতিহাস। এই শীতের শেষের উইকেন্ডে ভীষণই রিফ্রেশিং একটা জার্নির গল্প অপেক্ষা করছে তোমাদের জন্য। থাকছে সুরেশ্বর মন্দিরের বিশাল শিব মন্দিরের প্রতিমার গল্প। এর সাথে সাথে তোমরা জানতে পারবে শান্তিনিকেতনের পাশেই রয়েছে উড ফসিলস পার্ক, যেখানে রয়েছে প্রায় 15 থেকে 20 মিলিয়ন বছর পুরনো সব উড ফসিলস, যা তোমরা একবার হয়তো গিয়ে দেখে আসতে পারো। প্রাচীন এই সুরেশ্বর শিব মন্দিরে সুরেত রাজা নিজেই নিয়মিতভাবে পুজো করতেন। থাকছে তারও গল্প এই ভিডিওর মধ্যে। এখানে দেখতে পাবেন দুর্গামণ্ডপে দেবীর কাঠামো, থাকছে তারও একটা ছোট্ট গল্প। এবার ঝটপট শুরু করে ফেলি তাহলে আজকের জার্নি, শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব। সবার আগে আমি সৌভিক, আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। আজ শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। সকাল সকাল পাখির মিষ্টি ডাক আমায় সুপ্রভাতের বার্তা দিয়ে সকালটা শুরু করার একটা আলাদা আমেজ তৈরি করে দিল। সাথে সাথে আমার মনে হলো যেন সে নিমন্ত্রণ পাঠালো এই শান্তিনিকেতনের দ্বিতীয় দিনটি ভ্রমণের। তাই সকালেই রিসোর্টের চারিপাশটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তার প্রধান কারণ হলো এই রিসোর্টটা কোপাই নদীর পাশেই অবস্থিত। তাই কোপাই নদীর সকালের সৌন্দর্যকে উপভোগ করতে চলে আসলাম তার কাছে। অদ্ভুত এক শান্তি অনুভব করছি এখানে। কবিগুরু রবি ঠাকুরের সেই ছোট নদী যা এঁকে বেঁকে চলে। মন মাতানো এক সকাল। আমি মন খুলে এই জায়গাটাকে অনুভব করছি। জাস্ট ফাটাফাটি। তোমরাই দেখো আর আমায় বলো, সত্যি এটাকে কি সুন্দর বলা দোষ হবে? এরপর সকালে খেজুরের রস ও প্রাত আহার সেরে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণে। টোটো নিয়ে রায়পুর রাজবাড়ি যাওয়ার পথেই এক সুন্দর দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। সচরাচর যা আমরা শহরের মানুষেরা দেখতে পাই না। কি সুন্দর না এই দৃশ্যটা! কেমন লাগলো তোমাদের অবশ্যই আমায় জানাবে। এরপর আমরা টোটো করে রাস্তার দুপাশের সৌন্দর্যকে উপলব্ধ করতে করতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে, রায়পুর রাজবাড়ি, যার এক পুরনো ইতিহাস আছে, যা শুনে আর দেখে তোমরা শান্তিনিকেতনে এলে এই জায়গায় আসতে ভুলবে না। এমনই এক এই জায়গার ইতিহাস। এই জায়গাতেই মৃণাল সেনের খান্ডার, যেখানে ভূতের ভয় সহ কয়েকটি বাংলা সিনেমার শুটিং হয়েছিল। এছাড়াও এই রাজবাড়ির ভূগর্ভস্থ অন্ধকূপ এবং গোপন পথের গল্প রয়েছে, যার মধ্যে অলৌকিক ক্রিয়াকলাপও রয়েছে যা রহস্যের আভা তৈরি করে। এর আগে বলে নিই এই রাজবাড়ির সাথে ঠাকুর পরিবারের সম্পর্ক। 1863 সালে দেবনাথ ঠাকুর বোলপুরে ধ্যানের জন্য একটি ছাতিম গাছের নিচে বসেছিলেন এবং অতুলনীয় শান্তি আবিষ্কার করেছিলেন। তিনি গাছের চারপাশে জমি কিনে শান্তিনিকেতনে পরিণত করার সিদ্ধান্ত নেন। জমিটি ভুবন মোহন সিংহের ছিল, যিনি বোলপুর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রায়পুর গ্রামে বাস করতেন। স্থানীয় বিশ্বাস অনুসারে সিনারা দেবনাথকে 1 টাকার বিনিময়ে জমিটি দিয়েছিলেন। তারপর দেবেন্দ্রনাথ সদ্য অধিগ্রহণ করা জমিতে
একটি গেস্ট হাউস নির্মাণ করেন এবং তার নাম দেন শান্তিনিকেতন। তার কৃতিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের অধীনে এলাকাটি একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয়। সিংহ পরিবারের ইতিহাস বলতে গেলে বলতেই হয়, বীরভূম জেলায় রায়পুর বহু শতাব্দী ধরে সিংহদের জমিদারি ছিল। বছরের পর বছর ধরে তাদের ব্যবসা লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠে এবং এর চূড়ায় তাদের জমিদারি প্রায় পুরো বীরভূম জেলা জুড়ে ছিল। 120টি কক্ষসহ সিংহরা এই বিশাল প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তবে সিংহদের তাদের পুত্র সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্য বেশি বিখ্যাত ছিলেন, যিনি লর্ড সিনা নামেও পরিচিত ছিলেন। তিনি 1863 সালে জন্মগ্রহণ করেন, যে বছর দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমির দায়িত্ব নেন। তিনি 1903 সালে ভারতের সরকারের স্থায়ী কাউন্সিলর এবং তারপরে বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসেবেও নিযুক্ত হয়েছিলেন, যা প্রথম ভারতীয় হিসাবে পদ পেয়েছিলেন। স্বাধীনতার পর 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদারদের তাদের প্রাসাদ রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। রায়পুরের সিনারাও এর ব্যতিক্রম ছিল না এবং শীঘ্রই তাদেরও বিশাল প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। তারা বেঁচে থাকার জন্য নিদর্শন বিক্রি করতে শুরু করে এবং পরবর্তীকালে দরজা জানলার মতন ভবনের কিছু অংশ সরাতেও শুরু করে। 1970 সালে সম্পত্তিটি ভারত সরকার দ্বারা পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছিল। ইনি হচ্ছে আমাদের টোটোওয়ালা, এনার নাম্বার আপনাদের দিয়ে দেবো। এই সমস্ত জায়গা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে খুব সুন্দরভাবে, অনেক অজানা জায়গা তথ্য ইনি আমাদেরকে দিচ্ছেন আর আমরা খুব সুন্দরভাবে ঘুরছি। শান্তিনিকেতনকে একটা নতুনভাবে আমরা চিনলাম। আজ রাজবাড়ির ভেঙে যাওয়া দরজা এবং জানলাবিহীন দেওয়ালগুলি একটি রহস্যময় আভা দেয়, সম্ভবত সাম্প্রতিক ভূতের সিনেমা এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু দ্বারা ইন্ধন দেওয়ার জন্যই, এবং শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণ হয়ে ওঠে। সূর্য দেওয়ালগুলি একটি দুর্দান্ত প্রভাব রয়েছে, যা একটি দুর্দান্ত দর্শন তৈরি করে পর্যটকদের কাছে। 2011 সালে প্রাসাদটি একটি অংশ নয়নতারা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি এনজিও দ্বারা দখল করা হয়েছিল, যারা এই প্রাসাদের একটি অংশ সংস্কার করার পরিকল্পনাও করেছে। প্রাসাদের পাশেই এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি কিন্তু সেই সিংহ পরিবারের, যা এখনও নিয়মিতভাবে পূজা অর্চনা হয়ে থাকে। শুধুমাত্র এই মন্দিরটিকে বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ এখনও করা হয়ে থাকে, যা এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য সুরেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। প্রাচীন এই সুরেশ্বর শিব মন্দির বোলপুর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে আসতে প্রায় 15 মিনিটের মতন, আর এর নিকটতম রেলওয়ে স্টেশন হল শান্তিনিকেতন। মন্দিরটির মাথায় 3টে গম্বুজ রয়েছে। মাঝের গম্বুজে রয়েছে ভগবান শিবের প্রতীক একটি সাপের মূর্তি এবং তার উপরে রয়েছে একটি ঘট, আর এর ওপরে রয়েছে একটি ত্রিশূল। মন্দিরটির চারিপাশের পরিবেশ বেশ পরিষ্কার ছিল। মন্দিরের পাশেই একটা বড় পদ্মপুকুর আছে, আর তার ঠিক সামনেই রয়েছে এক বিশাল আকৃতির শিব মূর্তি, যা তোমাদের নজর কাড়বেই কাড়বে।
শিব মন্দিরের সাথেই লাগোয়া একটি স্থায়ী স্থান রয়েছে যেখানে দুর্গাপুজোর সময় দেবী দুর্গার পুজো করা হয়। বিসর্জনের পর কাঠামোটি আবার এখানে স্থাপন করা হয় এবং সেই পুরনো কাঠামোতেই দেবীর নতুন মূর্তি তৈরি করা পর্যন্ত সারা বছরই পুজো করা হয়। মন্দিরের অভ্যন্তরে খুব ছোট শিব এবং দেবী পার্বতী সাদা মার্বেলের মূর্তি পাশাপাশি স্থাপন করা আছে। মন্দিরের ভিতরে কোনো শিবলিঙ্গ নেই। তাদের সামনে ভগবান গণেশকে বাম দিকে এবং ভগবান ব্রহ্মাকে ডান দিকে রাখা রয়েছে। এমনকি তাদের সামনে নন্দীর মূর্তি এবং ভগবান শিবের ষাঁড় স্থাপন করাও রয়েছে। এই প্রধান মন্দিরের বাইরেও কতগুলি ছোট ছোট শিবলিঙ্গ মন্দিরও রয়েছে। এখন আমরা চলে এসেছি বোলপুর থেকে প্রায় 14.1 কিলোমিটার দূরে অবস্থিত আমোখাই উড ফসিলস পার্কে, যা প্রধান রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে প্রবেশ করতে হবে। তবে এই রাস্তাটায় পুরোটাই তোমরা লাল মাটির একটা স্বাদ পাবে। চারিদিকের অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে আমাদের টোটো ছুটে চলল 15 থেকে 20 মিলিয়নের পুরনো উদ্ভিদ জীবস্বের পার্কে। তো গ্রাম রয়েছে এখানে, কয়েকটা পরিবারই থাকে এখানে। আমরা এখন ফসিল পার্কের দিকে ঢুকছি। ঢুকেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টারটা। আমোখাই গ্রামের গ্রামবাসীরা 2006 সালে একটি পুকুর খননের সময় বিশালাকার হাড়ের মতন কাঠামোতে হোঁচট খেয়েছিল। তারা কি তা জানতে না পেরে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। এগুলি একটি বৈজ্ঞানিক তদন্তের দিকে পরিচালিত করে, যা প্রকাশ করে যে দৈত্যাকার হাড়ের মতন দেখতে আসলে জীবাশ্ম কাঠ। পুকুরের জায়গায় বৈজ্ঞানিক খনন অবহিত ছিল। আরও এই ধরনের জীবাশ্ম কাঠের নমুনা বের করা হয়েছিল।
যেগুলি অনুমান করা হয়েছিল 15 থেকে 20 মিলিয়ন বছরের পুরনো। এই পার্কের ভেতরে চারিপাশে এই জীবাশ্মগুলিকে ঠিক এইভাবেই সুসজ্জিতভাবে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সামনে এই পুকুরটি সেই পুকুর যেখান থেকে এত জীবাশ্ম উদ্ধার করা হয়েছিল। এই জীবাশ্মগুলির আধা মূল্যবান পাথর হিসেবেও বিবেচনা করা হয় এবং প্রায়শই গহনা তৈরিতেও ব্যবহৃত করা হয়। এটির একটি ভালো বাজার মূল্য রয়েছে। সুতরাং আবিষ্কারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই জীবাশ্ম শিকারীদেরও আকৃষ্ট করেছিল এই পাথর, যার ফলে সাইটটিতে ভাঙচুরও শুরু হয়েছিল। জীবাশ্ম রক্ষার জন্য 2017-18 সালে পুরো এলাকাটিকে একটি ফসিলস পার্কে রূপান্তরিত করা হয়েছিল, যা এখন আমুখাই উড ফসিলস পার্ক নামে পরিচিত। এর লক্ষ্য ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে জীবাশ্ম সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তাদের গবেষণায় পণ্ডিতদের সাহায্য করতে। এরপর আমরা উড ফসিলস পার্ক থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে অগ্রসর হলাম। আমাদের পরবর্তী গন্তব্য কোপাই নদী, যেখানে পৌঁছে আমরা এই কোপাই নদীর অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম। এই কোপাই নদীর অপর নাম শাল নদী। এটি ময়ূরাক্ষী নদীর একটি উপনদী, যা শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ থেকে প্রবাহিত হয়েছে। এটি একটি ছোট নদী, তবে বর্ষাকালের এটির একটি আলাদাই নিজস্ব রূপ থাকে। এই নদীর দ্বারা মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট খাতে সৃষ্টি করে তা খোয়াই নামে পরিচিত, তাই এর আরেক নাম অনেকেই খোয়াই নামেও জানে। এই কোপাই নদীর ভিউ পয়েন্টের পাশেই রয়েছে ছোট্ট একটি বটগাছের নিচে ছোট্ট একটি কালীমাতার মন্দির, যা স্থানীয়দের কাছ থেকে আমি জানতে পারি এই মন্দিরটি খুবই জাগ্রত। পারলে তোমাদের ভ্রমণে এই জায়গাটি অবশ্যই রাখবে।